এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। আজ বাংলার পরিস্থিতি উত্তাল। ধুলাগড় থেকে ধূপগুড়ি সব জায়গায় রাস্তা অবরোধ চলছে। প্রশাসন পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করছে। তারই মধ্যে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, চিত্রশিল্পী শুভেন নন্দীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। শুভেন বাবুর বিরুদ্ধে কিছুদিন আগে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন আনেন ওনার স্ত্রী। এছাড়াও অতীতে শুভেন বাবুর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল, তার পুলিশি তদন্তও হয়। তবে এই মুহূর্তের আলোচনার বিষয় হলো, বিবাহ বিচ্ছেদের নেপথ্যে রয়েছে কি শুধু ডোমেস্টিক ভায়োলেন্স, নাকি অন্য কোনো কারণ। আমরা ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইছেন না। তবে আমরা শুভেনবাবুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আপনাদের শোনাবো শুভেনবাবুর স্ত্রী এই প্রসঙ্গে আমাদের কি জানিয়েছেন। সমস্ত মিডিয়ায় খবরটা দেখাচ্ছে, দেখেছো? দেখানোর মতো মশলাদার খবর পেলে মিডিয়া তো ছেড়ে দেবে না। তো তোমার এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নেই? প্রতিক্রিয়া জানানোর তো লোকের অভাব নেই, আমি আর কি বলবো। শুভেনদাও একটা জিনিস। গুড মর্নিং বৌদি। ও তুমি, গুড মর্নিং। তিয়াশা কোথায়? অ্যাজ ইউজুয়াল, অন দ্য ওয়ে। 5 মিনিট লেট হবে। তাহলে বরং দরজাটা খোলাই থাক, দাদা ঘরে অপেক্ষা করছেন। আমি তোমাদের জন্য চা করছি, তুমি যাও। বেশ। গুড মর্নিং। গুড মর্নিং আজকেও নিজেই নিজের সাথে লড়ছেন সাহেব। মানুষের লড়াইটা তো নিজের সঙ্গেই। অ্যাপারেন্টলি মনে হয় আমরা একে অপরের সঙ্গে লড়ে যাচ্ছি, কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের লড়াইটা নিজের ইনার সোলের সঙ্গে, নেগেটিভের সঙ্গে পজিটিভের, নিজেকে আরো উন্নততর করে তোলার লড়াই। সত্যি দাদা, আপনার মতো করে যদি সবাই ভাবতে পারতো তাহলে দেশে মনে হয় ক্রাইমই থাকতো না। তাই তখন আর আমাদের মতো লোকের প্রয়োজন পড়তো না। তখন তুমি অন্য কিছু করতে। সে না হয় করতাম, কিন্তু একটা কথা ভাবুন দাদা, যদি এই ক্রাইম আর ক্রিমিনাল না থাকতো, আমাদের আড্ডাটার কি হতো? মানে তখন তো আড্ডার কোনো ইস্যুই খুঁজে পাওয়া যেত না। দ্যাট ইজ নট পসিবল। অ্যাজ লং এজ সিভিলাইজেশন আছে, ক্রাইমটাও আছে। ইতিহাস দেখো, পুরাণ দেখো। আসলে কি জানো তো, ইভিল আছে বলেই কিন্তু গুড আছে। গুড অ্যান্ড ইভিল, দে কমপ্লিমেন্ট ইচ আদার। একটা সিনেমায় যদি ভালো ভিলেন না থাকে তাহলে হিরোর মহত্ব কোথায়, তাই না? এই নাও তোমাদের চা। চা এসে গেছে। খেতে খেতে গল্প করো। তুমিও বসো, আমাদের সঙ্গে একটু গল্প করো। তাহলে লুচি তরকারিটা কে করবে? আরে বাবা, একদিন লুচি তরকারি হলো না, তাতে কি হয়েছে? না না, তা কি করে হয়? দেখো সাহেব, এই যে তোমরা এখানে আসো, গল্প আড্ডা হয়, তার মধ্যেই তো আমরা অক্সিজেন খুঁজে পাই। আসলে কি বলো তো সাহেব, আমরা না যত দিন যাচ্ছে তত বড় স্বার্থপর হয়ে যাচ্ছি।
যার জন্য ফ্যামিলিগুলো সব ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। আমরা শুধু নিজের জন্য বাঁচার চেষ্টা করছি। আমাদের মধ্যে গ্রিড মানে কামনা, বাসনা, লোভ শুধু বেড়ে যাচ্ছে, আর সেই কারণে জন্ম নিচ্ছে ক্রাইম। আমাকে ছাড়াই আড্ডা শুরু হয়ে গেছে। দিস ইজ রিয়েলি আনফেয়ার। This is even more unfair that you keep us waiting. তুমি একজন এজ জার্নালিস্ট, তোমার তো সময় জ্ঞান থাকাটা খুব জরুরি। মেয়েটা আসতে না আসতেই ওকে বকছো? না বৌদি, দাদার পয়েন্টটা যথেষ্ট ভ্যালিড। তিয়াশা কিন্তু অলওয়েজ লেট। তুমি চুপ করো। তিয়াশা কিন্তু অলওয়েজ লেট। আমার তো আর তোমার মতো চাকরি নয় যে কাজে ফাঁকি দিতে পারবো। মানেটা কি? মানে আমার চাকরিতে ফাঁকি দেওয়া যায়? আমি ফাঁকিবাজ? তোমার কাজ কি? তুমি ফাঁকি দাও না? নিজে ফাঁকিবাজ? আচ্ছা বাজে বকো না। এবার থামো, আর বাচ্চাদের মতন ঝগড়া করতে হবে না। আমি বরং কিচেনে যাই। সবসময় লেট। তিয়াশা, তুমি চাগুলো দাও, আর তারপর আমরা শুরু করি আমাদের নতুন স্টোরি। অ্যাকচুয়ালি দাদা, আজকে না বলবার মতো সেরকম কোনো থ্রিলিং এলিমেন্টস নেই। কিন্তু সে কি সাহেব, চারিদিকে এত খুন, জখম, রাহাজানি, এত ক্রাইম, আর তোমার থানায় কোনো ইন্টারেস্টিং কেস নেই? না, কেস তো আছেই। ইনফ্যাক্ট কালকেই এসেছে একটা মার্ডার কেস। কিন্তু যে খুনি তাকে আমরা অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি। বাহ, এখনো ধরতে পারিনি। থ্যাংক ইউ। তাই থ্যাংক ইউ। মানে আপনার মতো গোয়েন্দা ইন্টারেস্ট পাবেন সেরকম কোনো গল্প আজকে নেই। সাহেব, ফার্স্ট অফ অল আমি কোনো গোয়েন্দা নই, আমি বড়জোর বলতে পারো কনসালটেন্ট, বাট ওয়াইজার। তুমি আমাকে যে ঘটনাগুলো বলো সেই ঘটনাগুলোর আমি লজিক্যালি ইন্টারপ্রেট করি, অনেকটা সিঁড়ি ভাঁ সরল অঙ্কের মতন। তারপর তোমাকে হেল্প করি, মানে ক্লুজগুলো তোমাকে ধরিয়ে দিই, এইটুকুই। আসলে আমার এই হ্যান্ডিক্যাপ জীবনে এটাই আমার জীবনযাপন হবে। দাদা, আপনাকে আমি কতবার বলেছি নিজের সম্পর্কে এরকম কথা বলবেন না। দেখেছো সাহেব, সুযোগ পেয়েই আমায় কেমন বকে দিল। তিয়াশা, সত্যিটাকে না ফেস করতে জানতে হয়, সত্যিটাকে ফেস করতে হয়, তাহলে জীবনটা অনেক সরল হয়, সহজ হয়। আমরা সত্যিটাকে ফেস করতে চাই না, আমরা সত্যি থেকে বাঁচার চেষ্টা করি বলে আমাদের জীবনটা কমপ্লিকেটেড হয়ে যায়। এনিওয়ে সাহেব, তোমার গল্প শুরু করো, ডিটেলে বলবে কিন্তু কোনো কিছু বাদ দেবে না। বেশ, ডিটেল বলতে আমি বরং আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার না করে দেবাশিস বাবু, আই মিন ভিকটিমের হাজবেন্ড, আমাকে যে ব্রিফ করেছেন সেটা শেয়ার করছি। মৈত্রী মানে দেবাশিস বাবুর ওয়াইফ, ওনার বাবার ওপর মহলে যথেষ্ট ইনফ্লুয়েন্স রয়েছে, আর সেই কারণে কালকে রাতে একবার আমাকে ওনার ফ্ল্যাটে যেতে হয়েছিল ইনকোয়ারি করবার জন্য। দেবাশিস বাবু, আমি জানি আপনার এই মুহূর্তে মানসিক অবস্থা ঠিক নেই, আপনার স্ত্রী নিরুদ্দেশ, ওনার মোবাইল বন্ধ, কিন্তু আমাকে কতগুলো প্রশ্ন কিন্তু করতেই হচ্ছে। আচ্ছা, ইদানিং আপনি আপনার স্ত্রীর আচরণে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না, আমাদের বৈবাহিক সম্পর্ক খুবই ভালো ছিল। আচ্ছা, আপনাদের বৈবাহিক জীবন কতদিনের? বছরখানিক হবে। বিয়ের পর থেকে আপনারা এই ফ্ল্যাটটাই থাকছেন? হ্যাঁ, আসলে ফ্ল্যাটটা আমার ফাদার ইন ল গিফট করেছিল বিয়ের পরে। এটা আমার আর মৈত্রীর জয়েন্ট প্রপার্টি। কিন্তু মৈত্রী কোথায় গেল? ওকে কি কেউ কিডন্যাপ করলো? সেটা তো এই মুহূর্তে বলা একটু মুশকিল, কারণ ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ বলছে উনি ফ্ল্যাটের পেছনের দরজা দিয়ে এক্সিট করেছেন, সামনের দরজা দিয়ে নয়। আর সামনের দরজা দিকে যে সিসিটিভি সেটা আবার 2 দিন ধরে খারাপ। কাজেই এটা খুব সম্ভবত এটা কোনো কিডন্যাপিংয়ের কেস নয়। হতে পারে উনি আত্মগোপন করতে চেয়েছেন। আত্মগোপন? না, এরকমটা কেন করতে যাবে মৈত্রী? দেবাশিস বাবু, সেটা তো আপনি বেটার বলতে পারবেন, তাই না? হ্যাঁ, মানে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে সমস্ত তথ্য সঠিক দিচ্ছেন না দেবাশিস বাবু, গোপন করছেন। আমি আবারও আপনাকে বলছি, কোনো কিছু গোপন করলে কিন্তু আমাদের পক্ষে আপনাকে কোঅপারেট করা কোনোভাবেই সম্ভব নয়।
আমি বলছি, তবে আপনাকে কথাগুলো ব্যক্তিগতভাবে বলতে চাই। অসীমবাবু, আপনি একটু প্লিজ বাইরে ওয়েট করবেন। ওকে স্যার। এবারে বলুন। আর শুনুন, প্রত্যেকটা কথা মাথা ঠান্ডা করে বলুন। আপনার প্রত্যেকটা কথার গুরুত্ব কিন্তু অনেকখানি। বলুন। দেখুন, আপনাকে তো বললামই আমাদের বিয়ে হয়েছে বছরখানিক হলো। মৈত্রী এমনি খুবই শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু ওর সমস্যা হলো ওই একটাই, ওই সারাদিন মোবাইলে সেলফি তোলা আর সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা। আমি এই বিষয়টা খুব একটা পছন্দ করি না। আমি ব্যক্তিগত জীবনে প্রাইভেসি পছন্দ করি না। আমি মৈত্রের এই হ্যাবিটের জন্য কোনোদিনও কিছু বলিনি, কারণ ও আমার প্রতি যথেষ্ট কেয়ারিং ছিল। কিন্তু এখন মনে হচ্ছে ওর এই অভ্যেসের জন্য আগে কিছু বলা উচিত ছিল আমার। গুড মর্নিং। ওঠো। ওঠো, চা এনেছি, ওঠো। কোথায়? ওঠো। এই নাও। উঠছি। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। ওঠো, 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 অফিস আছে, ওঠো। রাখো না, দু চাকে দাও না, চলে আসো। ফ্রেশ হয়ে নাও প্লিজ, অফিস যাও, ওঠো। অফিস যাবে না? ধরো, 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 ধরো। সকাল সকাল তোমার হাতে চা। বুঝলাম। লাভ ইউ। যাও, 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 অফিস যাবে না? যাও। হ্যাঁ হ্যাঁ, এই কটা বাজে গো? 8টা। এই লেট হয়ে গেল গে। এই চললাম। এই তুমি চা খেয়েছো? আসছি। হ্যালো। হ্যালো। আমার নাম ত্রিদীপ। কিছুদিন হলো আপনাদের পাশের ফ্ল্যাটে এসেছি। ও আচ্ছা, হ্যাঁ বলুন। না, অ্যাকচুয়ালি এখানে আসার পর সেভাবে কারোর সাথে আলাপ হয়নি। মূলত পেন্টিং নিয়ে থাকি, তাই বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো হয় না। ও আই এম সো সরি। দেখেছেন, আপনি প্লিজ ভেতরে আসুন, আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। প্লিজ ভেতরে আসুন। এক সেকেন্ড। দেবাশিস, দেবাশিস একটু শোনো। আসুন না প্লিজ। এই অফিস যাওয়ার সময় না তুমি এমন। উনি? নমস্কার, আমি ত্রিদীপ সেন। ছবি আঁকি, কিন্তু তার চেয়েও বড় পরিচয় হলো আমি আপনাদের পাশের ফ্ল্যাটে এসেছি। ও আচ্ছা, নমস্কার, আমি দেবাশিস, আমার স্ত্রী মৈত্রী। নমস্কার। হ্যাঁ, তো হঠাৎ আপনি কি প্রয়োজনে? আলাপের প্রয়োজনে। একটা অনুরোধ ছিল, যদি আজকে আপনারা আমার ফ্ল্যাটে আসেন ডিনারে, তাহলে আমরা আরেকটু বেশি পরিচিত হতে পারি। হ্যাঁ, মানে হঠাৎ ডিনার? যদি আপনাদের অসুবিধে না থাকে। হ্যাঁ, মানে অসুবিধের কি আছে? আপনি ইনভাইট করছেন, আমরা কি বলো, নিশ্চয়ই যাব। নিশ্চয়ই। ধন্যবাদ, চলি তাহলে। চলি কি? আপনি প্রথমবার এলেন, একটু চা খেয়ে যান প্লিজ। দ্বিতীয়বার যেদিন আসবো নিশ্চয়ই চা খেয়ে যাবো। আগে আপনারা আমার ফ্ল্যাটে আসবেন, তারপর। ঠিক আছে, চলি, দেখা হচ্ছে। ভদ্রলোক কি হাম্বল না? কি সুন্দর কথা বলেন। শিল্পীরা একটু ওরকম বলে থাকে আর কি। উনি তো পেইন্টার। উনি পেইন্টার, ফটোগ্রাফার নন, তাই তোমার এত উত্তেজনা না হলেও চলবে। টাওয়েলটা দাও। আর শোনো, শিল্পীরা কিন্তু কথার জাদুকর হয়, একটু সাবধানে থেকো। এই কয়েকদিনের মধ্যেই তোমার সাথে আমার বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠেছে।
বলা যেতে পারে তুমি এখন আমার বিশেষ বন্ধু। সমস্ত সুন্দরী বান্ধবীদেরই নিশ্চয়ই একই কথা বলো। মোটেই না, তবে এটা তো স্বীকার করলে যে তুমি সুন্দরী। আমি তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলো না। না মানে বলছিলাম, ত্রিদীপ হেজিটেট করছো কেন? বলো না। আমি তোমার পোর্ট্রেট আঁকতে চাই মৈত্রী। আমার পোর্ট্রেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হঠাৎ? তোমার মুখের অভিব্যক্তি, শরীরী ভাষা, এর মধ্যে এমন একটা আবেদন আছে যেটা ক্যানভাসে ফুটিয়ে তোলার মতো। আমার তুলিতে অন্য এক মৈত্রীর জন্ম হবে, দেখো। হ্যাঁ বেশ, আঁকো, দেখি কিরকম করে তুমি আমাকে নতুন ভাবে এক্সপ্লোর করতে পারো। দরজাটা খুলে রেখেছিলে তোমরা কেন? আমরা এমন কোনো গোপন বৈঠক করছিলাম না যার জন্য দরজাটা বন্ধ রাখতে হবে। ও এই দেবাশিস, জানো ত্রিদীপ আমাকে একটা দারুণ প্রপোজাল দিয়েছে। হ্যাঁ শুনছিলাম আমি। শুনেছো? ও তো জাস্ট বললো। তোমাদের কথার মাঝখানে ঠিক ঢুকতে চাইছিলাম না, তার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। তাই লুকিয়ে বাইরে থেকে কথা শুনছিলে? না, নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে কথা শোনার কি আছে ভাই ত্রিদীপ? বাই দা শোনো, ওই মৈত্রী তোমার কোনো মডেল ফডেল হবে না। মানে আমি? আচ্ছা আমি কেন ত্রিদীপের মডেল হব না? ও আমার একটা ছবি আঁকতে চাইছে, তাতে সমস্যাটার কি আছে? সেটা না হয় আমরা ব্যক্তিগতভাবে আলোচনা করে নেব, ঠিক আছে? শোনো ত্রিদীপ, আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা এরকমই থাকুক, কিন্তু প্লিজ তুমি মৈত্রেয়কে তোমার কোনো প্রফেশনাল কাজে ইনভলভ করো না, বুঝেছো? আচ্ছা উঠি তাহলে। ত্রিদীপ, ত্রিদীপ, ত্রিদীপ শোনো। আচ্ছা, এর পরে আপনাদের মধ্যে কোনো অশান্তি হয়েছিল? না, মৈত্রী আমার সাথে ভালো মতো দুদিন কথা বলেনি। আচ্ছা, আপনার এই স্ত্রীর ছবি আঁকার বিষয়ে এত আপত্তি কিসের ছিল? মানে স্ত্রীর প্রতি অধিকার বোধ নাকি? না না, সেরকম কিছু নয়। আসলে ত্রিদীপ ছেলেটার ইন্টেনশন আমার মোটেও ভালো লাগেনি। আর মৈত্রী সহজ সরল মনের মেয়ে, আপনাকে তো বললামই। ওই ত্রিদীপের কথা সহজেই অ্যাকসেপ্ট করে নিল দেখলাম। বেশ, তারপর? আসলে মৈত্রীর সব কিছু ভালো, কিন্তু প্রচণ্ড জেদি, মানে যেটা মনে করবে সেটাই করবে। তার মানে মৈত্রী ম্যাডাম আপনার কথায় কোনো কর্ণপাত করেননি। ওকে, তারপর বলুন। সেদিন আমি অফিস থেকে খুবই তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। ফ্ল্যাটে ঢুকতে যাব সেই সময় হঠাৎ পাশের ফ্ল্যাটে চোখ পড়ে আমার, মানে ত্রিদীপের ঘরে। হঠাৎ দেখি ত্রিদীপ আর কতক্ষণ? মৈত্রী হয়ে এসেছে। ত্রিদীপ শাড়িটা তাড়াতাড়ি করো, দেবাশিস চলে আসবে এক্ষুনি অফিস থেকে। প্লিজ প্লিজ একটুখানি। একদম পারফেক্ট। আমার এটা কল্পনাতেও ছিল না। আমার নিজেকে কিছুক্ষণ সময় লেগেছিল এই বিষয়টা বিশ্বাস করাতে। মানে মৈত্রেয়ী ওর ঘরে গেল, আমি বারবার ওকে বারণ করেছিলাম, তারপরে কি করে, মানে এটা আমার পক্ষে মেনে নেওয়াটা কখনো সম্ভব ছিল না।
কখন এসেছো তুমি? অসময়ে এসে গেছি, রাইট? তুমি তাহলে আমার কথাটা শুনলে না। তোমার কথা শোনার মতন কোনো ভ্যালিড রিজন আমি খুঁজে পাইনি। বাহ, গ্রেট। একটা ছোট্ট ইস্যু দেবাশিস, একটা ছোট্ট ইস্যু, সেটা নিয়ে এতটা সিন ক্রিয়েট কেন করছো তুমি? ইস্যুটা মোটেও ছোট নয়। এই শোনো, তুমি কাল থেকে ওই ত্রিদীপের সঙ্গে আর কোনো রকম কথা বলবে না, তোমার মেশা চলবে না, বুঝেছো? তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আমি তোমার হাজবেন্ড হই। সো ত্রিদীপ আমার মধ্যে একটা কোয়ালিটি দেখতে পেয়েছে, সেটা নিয়ে একটা ফালতু কমপ্লেক্সিটিতে ভুগছো তুমি। কমপ্লেক্সিটি? আর শোনো, কোয়ালিটি ওই আর্টিস্টের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকম পোজ দিয়ে তাকে এন্টারটেইন করা, তাকে সেক্সুয়ালি প্রভোক্ট করা কোয়ালিটি? দেবাশিস, এই যে এই ভদ্রতার মুখোশটা ছিঁড়ে পড়ে গেছে। ছি! তার মানে দেবাশিস বাবু, আপনি স্বীকার করছেন যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাই তো? হ্যাঁ, করেছি আমি, কিন্তু সেটা 2 দিন আগের ঘটনা। তার জন্য আজকে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাবে কেন? দেখুন দেবাশিস বাবু, মানুষের মন বোঝা মুশকিল। আপনার স্ত্রী ফ্ল্যাটের পেছনের দরজা দিয়ে বেরিয়েছেন, সাথে কোনো লাগেজও নিয়ে যাননি। অ্যাটলিস্ট ফ্রন্ট ডোর দিয়ে বেরোলে সিকিউরিটির কোনো সন্দেহ থাকতো না। আচ্ছা, আপনার ওই পেইন্টার প্রতিবেশী, চলুন ওনার সঙ্গে একটু আলাপ করা যাক। মানে মানে ত্রিদীপ? ইয়েস, এতক্ষণ ধরে আপনার মুখে ওনার নাম শুনছি, একটু আলাপ করার ইচ্ছে হলো। চলুন চলুন চলুন। এই ফ্ল্যাটটা তো? কি ব্যাপার অসীম? ভাঙুন। ওকে স্যার। এই নাও তোমাদের গরম গরম লুচি তরকারি। বোঝো অবস্থা, সাহেব সবে দরজাটা ভেঙেছে, এর মধ্যে লুচি তরকারি। এইভাবে কি গল্প শোনা হয়? একেবারে রসভঙ্গ। ওসব ভাঙা ভাঙি পরে হবে, লুচি গরম থাকতে থাকতে খেয়ে নাও। থ্যাংক ইউ। আরে বৌদি, তুমিও আসো না, জয়েন করো না আমাদের সঙ্গে। না না, মাঝখান থেকে গল্প শুনে কাজ নেই। আমি বরং আমার কাজ সারি, তোমার দাদার মুখ থেকে পরে শুনে নেব। আর হ্যাঁ, খাবারগুলো যেন ঠান্ডা না হয়ে যায়। নাও, গরম গরম লুচিতে কামড় দিতে দিতে গল্পটা কন্টিনিউ করো। আমার কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। বলছি দাদা, তারপর তো দরজাটা ভাঙলাম, ভেঙে ভেতরে গিয়ে দেখলাম স্যার, দেয়ার মাস্ট বি সামথিং রং। আমারও সেটাই মনে হচ্ছে। দাঁড়ান দেবাশিস বাবু, ওনাকে ধরুন, ওনাকে ধরুন। আপনি শান্ত হন। হ্যাঁ ঠিক আছে, আপনি শান্ত হন। সামলান। ধরুন, শান্ত হন। আরে না, ও কি অবস্থা? আমাকে ছাড়ুন মৈত্রেয়ী। দাঁড়ান দেবাশিস বাবু। না দেবাশিস বাবু, শান্ত হন। আমার মৈত্রেয়ী। হ্যালো, একটা অ্যাড্রেস বলছি, আর ইমিডিয়েটলি ফরেন্সিক ডিপার্টমেন্টকে খবর তাহলে এই হচ্ছে তোমার গল্প। আমি অবশ্য আন্দাজ করেছিলাম যে ওই পেইন্টারই খুনি হবে। আমি তো আগেই বললাম দাদা, 2-2 4 কেস। আমি অলরেডি সমস্ত চেকপোস্টে পুলিশ পাঠিয়ে দিয়েছি। কোথায় যাবে পালিয়ে? কি ব্যাপার বলো তো, আজকাল নিউজের হেডলাইনে শুধু চিত্রশিল্পীরা। মানেটা আমি বলছি। ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন চিত্রশিল্পী শুভেন নন্দীর এগেনস্টে, সেখান থেকে তার ডিভোর্স। ওই কারণেই উনি ফ্রন্ট নিউজে। অন দ্য আদার হ্যান্ড, তোমার কেসেও কালপ্রিট কিন্তু একজন চিত্রশিল্পী। দাদা সেই কথাটাই বলছেন। আচ্ছা, ইন্টেলিজেন্ট মেয়ে। এই সাহেব মৈত্রেয়ীর ওই
আধ পোড়া ছবিটা আর সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো ওগুলো আমায় একটু দেখাতে পারবে? হ্যাঁ, ওগুলো তো ফোনেই আছে। এই যে দাদা। বুঝলে তিয়াশা, এই হচ্ছে মুঠোফোনের সুবিধে। এইটুকু জায়গার মধ্যে সারা পৃথিবী ঢুকে আছে। কই বের করো দেখি। হ্যাঁ, এ দেখুন। তিয়াশা, এটা তো টেলিকাস্ট করা দরকার। হ্যাঁ, সে তো অবশ্যই। But you have to wait for a day. একটু অপেক্ষা করো, হয়তো খবর বদলে যেতে পারে। মানে এই কেসটাও কি কমপ্লিকেটেড? অন্তত তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়। আমার মনে হয় ত্রিদীপ বাবুকে খুঁজে বের করার জন্য ইউ উইল নিড মাই হেল্প। কিন্তু তার আগে আমায় কতগুলো জিনিস একটু স্টাডি করতে হবে। ব্যাস, এইসব কথা বলে দাদা আরো হেয়ালি করেন আর আমার টেনশন বাড়িয়ে দেন। ধৈর্যং রুহু ধৈর্যং রুহু, ধৈর্য ধরো। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? ডেথ টাইম তো সকাল 9:30 বলছে, কিন্তু সিসিটিভি অনুযায়ী দেবাশিস বাবু অফিসে বেরিয়ে যান সকাল 9:30 আগেই। তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাটা ঘটেছে। তোমরা আশেপাশে কারুর বয়ান নিয়েছো? হ্যাঁ, উল্টো দিকের ফ্ল্যাটের একজন বয়স্ক ভদ্রলোক। নাম পরিতোষ ঘোষাল। উনি বললেন সেরকম সন্দেহজনক কিছু দেখেননি, তবে ঘটনার আগের দিন রাতে ওই 12:30 নাগাদ ত্রিদীপের ফ্ল্যাটে মেয়ের গলার আওয়াজ পেয়েছিলেন। আসলে ওনার রাতে ঘুম হয় না। বুঝলাম। সাহেব, হ্যাঁ, তোমরা সকাল 9টা নাগাদ একবার এসো। কেমন? তাহলে কালকে সকাল 9টা, চলো। আচ্ছা সাহেব, ত্রিদীপের কোনো খোঁজ পেলে তুমি আমায় একটু জানিও। যদিও আমার মনে হয় ওর খোঁজ পাওয়া যাবে না, বাট ইউ নেভার নো। আর একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, ওই বাড়ির আশেপাশে সাদা পোশাকে কিছু পুলিশ পোস্টিং করে রেখো। ওদেরকে বলো যেন কোনো সন্দেহজনক কিছু ওদের দৃষ্টি না এড়ায়, আর ওদের ওপরে যেন কারো সন্দেহ না হয়। ঠিক আছে? See you at 9 tomorrow morning. Tiyasha? For once, don't be late. Okay. অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। এইবার শোবো। কেন বলো তো? কেন? তীর একেবারে বুলসাইতে গিয়ে লেগেছে। চলো। সে তো তোমার মুখের হাসি দেখেই বুঝতে পেরেছি, বাকিটা কালকে শুনবো। একটু হেল্প করবে? থ্যাংক ইউ। কি ব্যাপার বলো তো, দাদা আমাদেরকে ডেকে এভাবে বসিয়ে রেখেছে? উনি তো ইউজুয়ালি এটা করেন না। দাদা নিশ্চয়ই কোনো কাজ করছেন গুরুত্বপূর্ণ। জানো তিয়াশা, দাদার লেভেল সম্পর্কে না বাইরে সাধারণ মানুষের জাস্ট কোনো আন্দাজই নেই। হ্যাঁ, সে তো অবশ্যই। আমি রিসেন্টলি জানতে পারলাম যে লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা পর্যন্ত বিভিন্ন কমপ্লিকেটেড কেস সলভ করার জন্য দাদার হেল্প নিচ্ছেন। তাই নাকি? ইয়েস। কি অদ্ভুত ক্ষমতা না ওনার! স্পটে না গিয়ে শুধুমাত্র ব্রিফ শুনে এত সুন্দর কেস সলভ করেন কি করে? আসলে দাদা বরাবরই খুব প্রচার বিমুখ মানুষ, একজন ভীষণ ডাউন টু আর্থ।
উনি কখনোই চান না যে আসলে কোনো কিছু প্রকাশ্যে আসুক। এই তো কয়েকদিন আগে আমার এক বন্ধু গোয়েন্দা দপ্তরে কাজ করে, তো তার সঙ্গে কথা প্রসঙ্গে আমি দাদার নামটা তুললাম, তো সেটার পর ও আমাকে বললো ইনফরমেশনটা। ও, এই তো দাদা এসে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, কি এমন গুরুগম্ভীর আলোচনা চলছে? টেনশনে আছো? ত্রিদীপকে খুঁজে পাওয়া যায়নি? না, লোকটা কি উবে গেল? ইন্সপেক্টর, মাঝে মাঝে তোমাকে কেন দাবা খেলতে বলি জানো? দাবায় ঘোড়া নামে একটি গুটি আছে, সেই গুটিটা সোজা চলে না, এঁকে বেঁকে চলে, আড়াই পা। মাঝে মাঝে কিছু কেস না সহজ সরল স্ট্রেট চিন্তা করে হয় না সলভ, তোমাকে বেঁকে চিন্তা করতে হবে, বুঝতে পেরেছ? মাঝে মাঝে আমার সঙ্গে সে দাবা খেলো। এইবারে আমি গল্পটা বলি একেবারে গোড়া থেকে। প্লিজ, আমরা সেই থেকে দুজনে এটার জন্যই অপেক্ষা করছি, প্লিজ। তুমিও গোড়া থেকে শোনো। মৈত্রী, তার অভিনয় করার শখ ছিল, তার ইচ্ছে ছিল টেলিভিশনে অভিনয় করে মুখ দেখিয়ে নাম করবে। তাই কয়েক বছর আগে রূপসা ছদ্মনামে অভিনয় করতে আরম্ভ করেছিল, কিছু সিরিজে কাজও করতে শুরু করে, কিন্তু তেমন নাম টাম করতে পারেনি। এই রূপে গুণে নাম না করলেও মাতাল অবস্থায় অ্যাক্সিডেন্ট করে তিনি খবরের কাগজে ছবি ছাপিয়ে ফেললেন। তুমি যখন আমাকে তোমার মোবাইলে ছবি দেখালে, ওই ছবিটা দেখে কিন্তু আমি চিনতে পারলাম। তারপর আমি আগের ঘটনাগুলো রিকল করছিলাম। আমি রাত্রে পুরনো খবরের কাগজ ঘেঁটে ওই ছবিটা দেখতে পেয়ে কনফার্ম হলাম। তথ্য সংগ্রহে দাদা কিন্তু সিধু জ্যাঠা। তারপর শোনো, রূপসার বাবা মানে মৈত্রেয়ীর বাবা নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে টাকা পয়সা খরচা করে ভালো ডাক্তার লাগিয়ে মেয়েকে তো বাঁচিয়ে ফেললেন, কিন্তু মেয়ের মদের নেশা থেকে মেয়েকে বার করতে পারলেন না। তখন উনি ভাবলেন মেয়েকে যদি বিয়ে দেওয়া যায় তাহলে হয়তো সাংসারিক চাপে পড়ে মদের নেশা ছেড়েও যেতে পারে। তাই নিজেরই অফিসের এমপ্লয়ি দেবাশিসের সঙ্গে মৈত্রীর বিয়ে দিলেন। দেবাশিস নেহাতি সাদা মাটা মধ্যবিত্ত টাইপের ভালো মানুষ ছেলে, আর মৈত্রী একেবারে উল্টো। বুঝতেই পারছো ওদের দাম্পত্য জীবন কেমন হতে পারে। আমি খানিকটা সাজিয়ে বলার চেষ্টা করছি। ধরে নাও ওদের সকালটা খানিকটা ছিল এই রকম। মৈত্রেয়ী, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। এই যে মৈত্রেয়ী, প্লিজ ওঠো। সকাল ডেকো না তো দেবাশিস, প্লিজ। সকাল সকাল হতে বাকি আছে, এখন সকাল 10টা বাজে। ওঠো, আমি অলরেডি অফিসে লেট। করো তো আমার বাবার আন্ডারে কাজ, তুমিও জানো তোমার এই চাকরিটা যাবে না। হ্যাঁ তা জানি, তুমি এবার একটু মদ খাওয়াটা কমাও, বুঝছো? Will you just shut your mouth please? বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে লাইফটা পুরো হেল করে দিল। কথাগুলো তো বাবাকে গিয়ে বলতে পারো, রোজ এই অফিসে যাওয়ার আগে ক্যাচর ম্যাচর আমার ভাল লাগে না। তোমাকেও তো আমি আমার ঘাট থেকে নামাতে চাই দেবাশিস, কিন্তু পারছি কই। চাটা খেয়ে নিও। ধুবে মোটামুটি এই রকম ছিল ওদের বৈবাহিক জীবন। কিন্তু দাদা, আপনি কি করে শিওর হচ্ছেন যে মৈত্রী এখনো অ্যালকোহলিক ছিল? তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে মৈত্রীর ছবিগুলো দেখো তাহলে দেখবে যে ওর চোখের দৃষ্টিটা লালচে ঘোলাটে ধরনের, মানে অ্যালকোহলিক হলে যেরকম হয় আর কি। সাহেব, তুমি যদি একটুখানি পোস্টমর্টেম রিপোর্টটা ফলো করো তাহলে দেখবে যে ওর ইন্টেস্টাইনে ডেফিনেটলি অ্যালকোহল পাওয়া গেছে। হ্যাঁ, রিপোর্টে তো রয়েছে, কিন্তু আমি বিষয়টাকে ইগনোর করেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল ব্যাপারটা খুবই ন্যাচারাল। আই সি, তার মানে দেবাশিস বাবু আমাকে মিথ্যে কথা বলেছিলেন। অবশ্য নিজের স্ত্রীর এরকম চরিত্র সম্পর্কে বাইরের লোকের কাছে উনি কেনই বা সবটা বলবেন?
আচ্ছা, তুমি যদি ওর পেইন্টিংগুলো লক্ষ্য করো তাহলে দেখবে যে সেই পেইন্টিংয়েও ওর চোখের দৃষ্টিটা ঘোলাটে, লালচে। এমনকি সেই পেইন্টিংয়ে গালের তিল, গলার যে দাগ, পেটের যে জরুলের দাগ, যেগুলো কিন্তু কোনোটাই বিউটি স্পট নয়, ওই পেইন্টিংয়ে কিন্তু আছে। ত্রিদীপ বাবু যদি ভালোবেসে পেইন্টিং করতেন, ত্রিদীপ বাবুর সঙ্গে যদি মৈত্রেয়ী সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু এই দাগগুলো থাকার কথা নয়, বাই দ্য ওয়ে। সুতরাং ছবি এঁকেছে দেবাশিস। কারেক্ট। কিন্তু দাদা, ছবির বিষয়ে ভুল তথ্য দেওয়ার অর্থ কি? বিভ্রান্ত করা। দেখো সাহেব, তুমি যখন আমাকে বললে যে ত্রিদীপ মৈত্রেয়ী দেবীর ছবি তার ড্রয়িং রুমে এঁকেছেন, তখনই আমার কিরকম একটা যেন খটকা লাগলো যে একজন প্রফেশনাল পেইন্টার, সে যদি লাইভ মডেলের পোর্ট্রেট আঁকে, সেটা কখনো ড্রয়িং রুমের হেভি লাইটে আঁকবে না। সে প্রেফার করবে নিজের প্রাইভেট রুমের হালকা নরম আলোতে ছবি আঁকতে। রাইট, ঠিক। দেবাশিস যেটা করেছে সেটা হচ্ছে নিজে নিজের স্ত্রীর ছবিটা এঁকেছে। সাহেব, তুমি পুলিশে চাকরি করো, তদন্ত করা তোমার কাজ, সুতরাং সব বিষয়ে কিঞ্চিত জ্ঞান থাকা তো প্রয়োজন। এমনকি ছবি আঁকার ব্যাপারেও একটু জ্ঞান থাকা দরকার। এনিওয়ে, এইবারে আমি আর একটা ঘটনার কথা বলি, যেটা এই খুনের ঘটনার আগের দিন রাতের ঘটনা। এটা খানিকটা আমার কল্পনা মেশানো, কিন্তু আমি লজিক্যালি বিষয়টাকে সাজানোর চেষ্টা করছি। আমি ক্যাব বুক করে দিয়েছি, আজকে র্যাপ আপ করো। তাহলে স্কেচটা একটু ডেভেলপ করে নি। শুভেন নন্দীর ডিভোর্সটা হলো, শুনেছো? স্কেচ চলাকালীন তুমি এত বেশি কথা বলো কেন? আচ্ছা বাবা, আজকে আর ভালো লাগছে না, সমস্ত মিডিয়ায় খবরটা দেখাচ্ছে, দেখেছো? দেখানোর মতো মশলাদার খবর পেলে মিডিয়া তো ছেড়ে দেবে না। শুভেন দাও সত্যি একটা জিনিস। প্রতিক্রিয়া জানাবে না কোনো? প্রতিক্রিয়া জানানোর তো লোকের অভাব নেই, আমি আর কি বলবো। আমি এখন আবার কি এলো? ডোন্ট মুভ, আমি দেখছি, দাঁড়াও। আচ্ছা, আজকে ছুটি, যাও, রেডি হো নাও। ওকে, থ্যাংক ইউ। দেবাশিস, এসো। চলো। ও বসো। আমি আসছি, ক্যাব এসে গেছে। দরজাটা লক করে দিয়ে যাও। ঠিক আছে। মনে হয় একটু অসময়ে চলে এসেছি। লক করে দিলাম। আরে না না, বলো। তুমি কি দেখাবে বলছিলে, বলো। আর কি বলবো? আচ্ছা দাঁড়াও, তুমি ড্রিঙ্ক করবে তো? ড্রিঙ্ক এখন? হ্যাঁ, দিতে পারো। দাঁড়াও, তুমি বসো আগে, এই জিনিসটা তুমি দেখো। বাহ, খুব সুন্দর। বলছো? হ্যাঁ, সবই তোমার গাইডেন্সে ভাই, নালে ছবি আঁকার পাত্তারি কবে গুটিয়ে ফেলেছিলাম বলো তো। সত্যি খুব ভালো হয়েছে। থ্যাঙ্কস থ্যাঙ্কস। দাঁড়াও, তুমি বসো, আমি ড্রিঙ্কস নিয়ে আসছি। তোমার ওয়াইফের এত সুন্দর ছবি আঁকার অনারে আজ আমি মিডনাইট পার্টি দিলাম। চিয়ার্স। মাই প্লেজার, চিয়ার্স। ভালো হয়েছে বলছো? ভালো, এক্সেলেন্ট। মানে কালার প্যাড থেকে শুরু করে সবকিছু, মানে আমি তোমায় বলছিলাম না তুমি পারবে, কথাটা শুনলে দেখলে তো। সত্যি খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। আজকে অবধি থাক, আজ আর নয়, অন্যদিন। কি বলছো? আর না না, দাও না, লাস্ট একটা ছবি, লাস্ট লাস্ট। তোমরা তা কিসের? খাই আর একটা। দাঁড়া দাঁড়া, বোতলটা কোথায় গেল? এই তো, একটু কোক আনবে, ওর সঙ্গে একটু হলে ভালো হতো। কোক বাচ্চাদের মধ্যে খাও তো, ভালো স্কচ আছে, খাও একটু কোক আর কি। এটা দাঁড়াও, দেখছি কোক। বসো বসো, দাঁড়াও।
কোথায় গেল কো ছিন্ন পাতার সাজায় তরণী একা একা করি খেলা দিক বালিকা সাজালো মেঘের ভেলা ছিন্ন পাতার সাজায় সব আছে ভাই একা একা করি খেলা আমার দরকার নেই কি গাইছিলে? গাও গাও গাও, ভুলে গাও। আমি গাও। এই তো একা একা করি খেলা, আর কি গাইবো বলো? আমার জীবনটাই ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি। তাহলে এরপর থেকে ছবি আঁকবো বলছো? একটু আছে আর লাস্ট পেগ। আমি আর নেবো না, তুমি নাও। আরে একটুখানি খাবে, কি আছে, নেবে না? না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তবে তো তোমার এই ছবিটা দেখে না আমি খুব খুশি হয়েছি, খুব। দেখো আমি তো অনেক পেন্টিংই করি, কিছু হয়েছে? না কিছু না। তবে না আমি না তোমার এই ছবিটা দেখে না খুব দিদি দিদি উঠে বসো উঠে বসো। কি হয়েছে বলো? উঠে বসো। এই জন্য বলেছিলাম বেশি মদ খেও না। হ্যাঁ বলেছিলাম তো। কোনোদিন তো হয় না। মাই গড, ত্রিদীপ বাবু খুন হয়েছেন, দেবাশিস বাবু মৈত্রীকেও খুন করেছেন। তার মানে দাদা এ তো জোড়া খুন। ইয়েস, জোড়া খুন। আসলে দেবাশিস বাবু নিজের ওই দাম্পত্য জীবনের দমবন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতে চাইছিলেন। ও ঠিক করল ত্রিদীপ বাবুকে সামনে রেখেই নিজের কাজটা হাসিল করবে। ও এতদিন শুধু সুযোগের অপেক্ষা করছিল। সেই সুযোগটা ও পেয়ে গেল যখন ওই অ্যাপার্টমেন্টের পিছন দিকের সিসিটিভি খারাপ হয়ে যায়। ও সেই সুযোগটাকে কাজে লাগালো। আচ্ছা সাহেব, তুমি একটু আমাকে বলো তো, ওই অ্যাপার্টমেন্টের পিছন দিকে কোনো কর্পোরেশনের ভ্যাট ট্যাট আছে কিনা? হ্যাঁ আছে আছে। এক্স্যাক্টলি। তুমি লোক দিয়ে ওই ভ্যাটটা সার্চ করাও, অ্যান্ড আই এম শিওর ত্রিদীপ বাবুর ডেড বডি ওই ভ্যাটের মধ্যেই পাওয়া যাবে। আজ রাতের মধ্যেই কিন্তু সার্চ করাবে। এই যে পিছন দিকে সিসিটিভিটা খারাপ হয়ে গিয়েছিল, দেবাশিস কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগায়। ত্রিদীপ বাবুকে খুন করে রাতের অন্ধকারে পিছনের সিঁড়ি দিয়ে নিয়ে গিয়ে ও ভ্যাটের মধ্যে ডেড বডি ডিসপোজ করে। ও জানতো যে লোকজন ওই দিকে কোনো লক্ষ্য রাখবে না, যেহেতু অ্যাপার্টমেন্টের পিছন দিকে ভ্যাট। ওই অ্যাপার্টমেন্টের লোকেরা পিছন দিকের জানলা কিন্তু বন্ধ রাখে। তার উপরে সিসিটিভি খারাপ, একেবারে সোনায় সোহাগা। পরিতোষ বাবু যদি একটু সজাগ হতেন, তাহলে উনি পিছনের সিঁড়ি দিয়ে ভারী কিছু জিনিস নিয়ে ওঠানামার আওয়াজটা নিশ্চয়ই পেতেন। বুঝলে সাহেব? সত্যি দাদা,
আপনি শুধুমাত্র ঘটনার বিবরণ শুনে কি সুন্দর সমস্ত রহস্য সমাধান করেন। এলিমেন্টারি তিয়াশা, এলিমেন্টারি। হ্যাঁ হ্যালো অসীম। ইয়েস স্যার। শুনুন, ব্লু মেনশনের পেছনে একটা ভ্যাট রয়েছে। হ্যাঁ রাইট, ইমিডিয়েটলি ফোর্স দিয়ে সার্চ করান। ওকে স্যার। ত্রিদীপের বডিটা ওখানেই থাকতে পারে। কি? ইয়েস। আর শুনুন, হ্যাঁ খুব সাবধানে, কেউ যেন বুঝতে না পারে। আচ্ছা আচ্ছা। ওকে, আমাকে জানান। ওকে ওকে স্যার। ওকে। এইবারে আমি তোমাদের মৈত্রী খুনের ঘটনাটা কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। ত্রিদীপ বাবুকে খুন করার পর দেবাশিস ত্রিদীপ বাবুর ফ্ল্যাটের দরজা লক না করেই ফিরে এসেছিলেন। এই যে এত ঘটনা ঘটে যায়, মৈত্রী কিন্তু কিচ্ছু জানতে পারে না, কেন সে মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। আর দেবাশিস খুঁজছিল কিভাবে একটা উপায় বার করা যায় যাতে মৈত্রী ত্রিদীপের ফ্ল্যাটে যায়। বাবা, তুমি নাকি মদ পছন্দ করো না? আজকে অফিস নেই, সকাল সকাল আমার সঙ্গে বসে মদ খাচ্ছ? দূর রোজ এই অফিসের স্ট্রেস নিতে ভাল লাগে বলো তো? আর তাছাড়া আজকে ভাবলাম আমি আমার মৈত্রেয়ীকে একটু সারপ্রাইজ দিই। ও শেষ? গুড, ভেরি গুড। আরে তো শেষ। এটাও শেষ। চলো, আই এম ডান। একটু ঘুমোই এখন দেবাশিস। কি বলছো তুমি? এই ওঠো 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 ওঠো। না না, তোমার এখন ত্রিদীপের ঘরে যাওয়ার আছে, তারপরে ঘুরে এসে তুমি ঘুরো। হ্যাঁ ম্যান, কি এই অবস্থায় তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে আমি কাল থেকে বলে আসছি ওকে আজকে ডিনারে ইনভাইট করো, আমরা অনেক দিন পরে একসঙ্গে আড্ডা মারবো, গল্প করবো। প্লিজ ওঠো, আমি শুনবো না। একসঙ্গে যাবো, ওঠো ওঠো প্লিজ, ওঠো প্লিজ প্লিজ। যাও যাও যাও, লক্ষ্মীমের মতো যাও। ভাল লাগে না। হ্যালো ত্রিদীপ, আমি ওকে পাচ্ছি না। আরে ওকে খোঁজো, ইডিয়েটের মতন দাঁড়িয়ে আছে। আমার মনে হয় মোটামুটি ঘটনাগুলো এই রকমই ঘটেছিল। বাবা, কি ঠান্ডা মাথায় সব প্ল্যান করেছিল নিজের বউকে সরিয়ে দেওয়ার জন্য। ভাবো, দাম্পত্যে কলহ হলে, অশান্তি হলে পরিত্রাণ পাওয়ার জন্য পুরুষ মানুষ কি না করতে পারে। হ্যাঁ অসীম বলুন। বডিটা পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ স্যার, বডিটা কর্পোরেশনের ভ্যাটেই ছিল। গুড। শুনুন, আজকে রবিবার, দেবাশিস বাবু বাড়িতেই থাকেন। তোমরা একটা কাজ করো, প্রত্যেকে লক্ষ্য রাখো যেন কোথাও পালাতে না পারে। ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে।
আমি ওয়ারেন্ট রেডি করছি। ওকে স্যার। ওকে। কি ডেড বডিটা পাওয়া গেছে তো ওই ভ্যাটের মধ্যে? পাওয়া গেছে। আর একটু খোঁজ করতে বলো, মার্ডার ওয়েপনটাও ওখানেই পাবে, কাছাকাছিই থাকবে। তাহলে সাহেব, মোটামুটি লজিক্যালি আমি পুরো ঘটনাটা সাজাতে পেরেছি তো? কিন্তু একটা কথা, সেদিন সকালে দেবাশিস অফিস গেল কি করে? দেবাশিস সেদিনকে মানে ঘটনার দিন অফিসের প্রিপারেশন নিয়ে সবার চোখের সামনে দিয়ে সঠিক সময় ফ্ল্যাট থেকে বের হয়, কিন্তু তার কিছুক্ষণ পরেই সার্ভিস ডোর দিয়ে আবার ফ্ল্যাটে ফিরে আসে। তাই সিসিটিভি বলছে সেই দিন মানে যখন মার্ডারটা হয় তখন দেবাশিসবাবু ফ্ল্যাটে নয়, অফিসে ছিলেন। দাদা, আমার মনে হয় ওর অফিসে ইনকোয়ারি করলেই জানতে পারা যাবে সেদিন ঠিক কোন সময় উনি অফিসে ঢুকেছিলেন। রাইট, প্ল্যানটা কিন্তু উনি খুব ভালোই করেছিলেন, কিন্তু ও জানতো না যে মাঝখান থেকে এই সমর রায় ঢুকে পড়বে আর পুরো প্ল্যানটা বানচাল হয়ে যাবে। কিন্তু দাদা, তুমি যেগুলো বললে সেগুলো লজিক্যালি তো সব ঠিক। ইনফ্যাক্ট আমরা বডিটাও পেয়ে গেলাম, কিন্তু প্রুফ করা কি যাবে? এটাও কি আমাকেই বলে দিতে হবে ইন্সপেক্টর সাহেব? আরে বাবা, ওকে গিল্ট ট্রিপে নিয়ে যাও, সাইকোলজিক্যাল ট্রিপে। ইটস এ সিম্পল প্রসেস। ভুলে যেও না, লোকটা ক্রাইম করেছে ঠিকই, মার্ডার করেছে ঠিকই, কিন্তু বর্ন ক্রিমিনাল নয়। ও ডেফিনেটলি এই কাজটা করে গিল্টি ফিল করছে। শোনো, আমি তোমাকে ঘটনাগুলো যেভাবে বললাম সেইভাবেই তুমি ঘটনাগুলো ওর সামনে বলো, বুঝতে পেরেছো? যাতে ওর মনে হয় যে তুমি সবকিছু প্রমাণ করে ফেলেছো, সমস্ত প্রুফ পেয়ে গেছো। তাহলে দেখবে বেশি বলতে হবে না, বাকি ঘটনা ও নিজেই গড়গড় করে বলে দেবে। আরে বাবা, ও যদি বর্ন ক্রিমিনাল হতো তাহলে মার্ডার করার আগে বউকে এইভাবে মদ খাওয়াতো না, বেহুশ করে দিত না। সেকেন্ডলি, সব থেকে বড় কথা, এত বছর ধরে বউয়ের অত্যাচার সহ্য করে আসছে। যদি বর্ন ক্রিমিনাল হতো তাহলে এতদিনও বউয়ের এই অত্যাচার সহ্য করত না, আগেই এই ক্রাইমটা করে ফেলত। আরো একটা কথা, আমার মনে হয় কর্পোরেশনের ভ্যাট থেকে সোমবার দিন নোংরা সরানো হবে, সেটাও জানে। ও তার আগেই ডেড বডিটা ওখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করবে। আজকে রাতের অন্ধকারের সুযোগটাও নেবে। এই দুটো দিন ও কিছু করেনি, তার কারণ ও জানে অফিস টাইম, লোকজন যাতায়াত করতে পারে। ত্রিদীপ বাবু দুদিন হারিয়েছে, পুলিশের যাতায়াত থাকবে, সো হিড নট টেক এনি চান্স। কিন্তু আজকের রাতটা শেষ সুযোগ বলে এই চান্সটা ও ছাড়বে না। ও ডেফিনেটলি রাতের অন্ধকারে পিছনের দরজা দিয়ে নেমে ভ্যাট থেকে ত্রিদীপ বাবুর ডেড বডি ডিসপোজ করার চেষ্টা করবে। আর তখনই তোমার চান্স বমাল সমেত অপরাধীকে ধরে ফেলার। কিন্তু দাদা, আপনার কথা শুনে মনে হচ্ছে মেয়েটাই কিন্তু বাধ্য করেছে। একজন আইনের রক্ষকের কাছ থেকে কিন্তু আমি এই স্টেটমেন্টটা এক্সপেক্ট করিনি। আমি ভাবছি দাদাকে নিয়ে একটা সিরিজ তৈরি করব, যার ট্যাগলাইন হবে গোয়েন্দা সমরের আবির্ভাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপাতত আমি একটু চা আর জল খাবারের ব্যবস্থা করি। গল্প শুনলে তো আর পেট ভরবে না। সাহেব বাবু, গুড ইভিনিং। গুড ইভিনিং। কি খবর? আপনার প্রেডিকশন একদম ঠিক। দেবাশিসকে একেবারে হাতে নাতে অ্যারেস্ট করতে পেরেছি। যা, ভদ্রলোক ফেঁসে গেলেন। নিজের পথের কাঁটা সরিয়ে ফেলার জন্য এত প্ল্যান, এত প্রোগ্রাম, সবকিছু একেবারে মাঠে মারা গেল। নিজের ওই কাঁটা তারে নিজেই জড়িয়ে গেলেন। সবই আপনার কৃপায় দাদা। দাদা বলছি, এই কেসটা তো সলভ হলো, নতুন কিন্তু আরো একটা ইন্টারেস্টিং কেস এসেছে। আবার নতুন কেস? তা সেই কেসটাও কি তোমার এই কেসটার মতন 2-2-4 সহজ সরল কেস? না, সেরকমটা এখনই বলতে পারছি না, আপনাকে ব্রিফ করতে চাই। বেশ, আগামীকাল সকাল 9টা শার্প তিয়াশাকেও নিয়ে এসো। গুড নাইট অ্যান্ড কংগ্রাচুলেশনস। গুড নাইট দাদা।
অ্যাকশন। এইটাও তোমাদের গরম গরম লুচি তরকারি। বলো সাহেব, সবে দরজাটা ভেঙেছে, এর মধ্যে লুচি বলা উচিত একটু ডাউন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।